গল্পটা শুধুই হতে পারত বাংলাদেশের, বিশেষ করে বললে পেসার হাসান মাহমুদের কি দুর্দান্ত শুরু ছিল। চেন্নাই টেস্টের প্রথম দিনে প্রথম সেশনটা কি রঙিন ছিল বাংলাদেশের, কিন্তু দিনের শেষ সেশনে একেবারে বাংলাদেশ দল ব্যাকফুটে। ভারতীয় দুই ব্যাটিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন আশ্বিনের কাছে বাংলাদেশি বোলাররা রীতিমতো অসহায়। রবিচন্দ্রন আশ্বিন এবং ভারতীয় অলরাউন্ডার জাদেজা যখনই আসলে উইকেটে আসেন 144 রানে 6 উইকেট হারিয়ে ভারতীয় ব্যাটাররা একেবারে বিপদ সীমায়। ঠিক তখন যেন ত্রাতা হয়ে ভারতকে উদ্ধার করলেন। শুধু উদ্ধারই করেননি, প্রায় 200 রানের পার্টনারশিপ করেছেন। রবিচন্দ্রন অশ্বিন ক্যারিয়ারে 5ম শতক তুলে নিয়েছেন, ঘরের মাঠে যেটি দ্বিতীয়। একেবারে এমন একটা গল্প আমাদের কাছে মনে হচ্ছে সেই 2022 সালে ভারত যখন বাংলাদেশে সফর করেছিল 145 রানের টার্গেট, সেখানে কিন্তু 74 রানে 7 উইকেট হারিয়ে একই বিপদে ছিল ভারত। সেখান থেকে খাদের কিনারা থেকে ভারতকে উদ্ধার করেছিল রবিচন্দ্রন অশ্বিন, 42 রান করে দলকে জয় নিশ্চিত করেছিল। রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটিংটা নিয়ে আমি প্রথমে আসতে চাচ্ছি। তিনি আসলে সবসময় বাংলাদেশের বিপক্ষে এই পজিশনে এসে মাস্টার ক্লাস ব্যাটিং করছেন। এটা আমি রবিচন্দ্রন অশ্বিনের ব্যাপারে আমি সকালে আপনার সাথে কথা বলছিলাম যে আমার আসলে বাংলাদেশ প্রথম দিকে যে কাজগুলো করেছে আমি দুইটা বিষয়ে আমি মোটামুটি খুব বেশি নিশ্চিত ছিলাম, বা আমার ধারণা ছিল এটা যে হাসান আজকে ভালো করবে, ভালো উইকেট পাবে, বিকজ সে হচ্ছে কি বলে আউট সুইংয়ে বল করছেন এবং এতে দুইটা স্লিপের দুজন ছিল, সুবিধাটা বেশি। তো সেক্ষেত্রে বাংলাদেশ প্রথম দিকে কাজটুক ঠিকভাবে করেছে যে কোহলিকে তুলে নেওয়া বা রোহিতকে নিয়ে নেওয়া। কিন্তু এরপর হচ্ছে আশ্বিনের ব্যাপারে আমি সকালবেলা থেকে যেহেতু চিন্তা করছিলাম যে আশ্বিন যদি বলের চিন্তা না থাকে, যে বল লিমিটেড, সেই পিচে হচ্ছে আশ্বিন খুব ভয়ঙ্কর। মানে সে একবার পিচে সেট হয়ে গেলে তাকে সেখান থেকে তুলে নেওয়া খুব মুশকিল। তো আজকে হচ্ছে সেই ঘটনাটাই ঘটেছে। আর এইখানে আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দুইটা খুব সুপার লেভেলে কনফিডেন্ট টিম খেলছে। একজন হচ্ছে হোম গ্রাউন্ডের সাপোর্ট, আর একজন হচ্ছে মাত্র পাকিস্তানকে হারানো। বাংলাদেশের পরিসংখ্যানটা যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশ হচ্ছে বিদেশি মাটিতে 67টা টেস্ট জয়ের মধ্যে লাস্ট 8টা হচ্ছে, হ্যাঁ, আর লাস্ট 8টার মধ্যে আবার 4টা হচ্ছে এই যে 2021 সালের পরে। আর সো বাংলাদেশ ফুল কনফিডেন্স আছে। আর যে মাটিতে খেলা হচ্ছে ইন্ডিয়া 2012 সালের পরে আসলে 17টা সিরিজে তাদের হার বলে কোনো, হ্যাঁ, আনবিটেন। সো এই দুই কনফিডেন্সের মধ্যে আসলে খেলা কোন দিকে যাবে সেটা বলা খুবই মুশকিল। তারপরে একটা জিনিস খুবই ক্লিয়ার যে আশ্বিন তার কাজটা টেস্টে যে কাজ করা দরকার, যেখানে থাকা দরকার, দলটাকে দাঁড় করাতে পেরেছে। এখন আগামীকালের হিসাবটা হচ্ছে আগামীকাল কী করবে বাংলাদেশ, কেমন করবে, বাংলাদেশের প্ল্যানিংটা কী হবে। বাংলাদেশের খুব দ্রুত এই পার্টনারশিপটা ভাঙা খুব জরুরি। একেবারে ফেয়ারলেস ব্যাটিং বলা যায়। ফেয়ারলেস ব্যাটিং, একদম ফেয়ারলেস ব্যাটিং, এটা নিয়ে। এবং টেস্টের আন্দাজে তারা ব্যাটিং করেও নেই, খুব অল্প সময়ের মধ্যে 200 রান যোগ করে একটা বড় স্কোরের দিকে চলে গেছে। এটা হচ্ছে শুধুমাত্র আমি বলবো যে এই দুজনের খুব ভালো পার্টনার। রবীন্দ্র জাদেজাও আসলে খুবই ভালো ব্যাটসম্যান, আমি মনে করি না যে সে অলরাউন্ডারই। তো সে অলরাউন্ডার সম্ভবত র্যাঙ্কিংয়ে 1 মেবি এখন। সো ওইটা যদি হয় তাহলে দে আর ডুইং গুড বাংলাদেশের। আর বাংলাদেশ আরেকটু ভালো করতে পারতো, আরেকটু চাপ প্রয়োগ করতে পারতো। আমাদের মনে হয় ক্যাচ মিস হয়েছে সম্ভবত, ওই সালমান ছেড়ে দিয়েছে। ওইটা যদি ঠিক মতো থাকতো তাহলে আরেকটু চাপে থাকতো এবং এই পার্টনারশিপটা তখন আর এতটা মুভ করতে পারতো না। যদিও আসলে খুব বেশি সুযোগ পাননি তারা, কিন্তু দিনের প্রথম দুটো সেশন কিন্তু বাংলাদেশ দলেরই ছিল, বিশেষ করে বললে পেসার হাসান মাহমুদ। পেসারদের বোলিংটা কেমন দেখছেন? না, পেসারদের বোলিং খুবই ভালো ছিল এবং পরবর্তীতে আমি বলবো যে তাসকিনের বলে উইকেট বঞ্চিত হয়েছে, তার ক্যাচগুলো মিস হয়েছে। কিন্তু সবাই যেটা হচ্ছে সকালে তো পিচটা একটু ময়েশ্চার থাকে এবং বল থাকে নতুন, সো হচ্ছে যে পেসার একটা বাড়তি সুবিধা পায়, সুইং করতে পারে, ইচ্ছা মতো টার্ন করতে পারে। সেটা ছিল দিনের শেষ দিকে যখন পিচ উত্তপ্ত হয়ে গেছে, ওইটা নাই, বোলিং সুবিধাটা নাই। তখন এই সময় এসে দুজন মাস্টার ক্লাস ব্যাটসম্যান যারা আছে, যারা টেস্টে এইভাবেই আসলে দলকে সবসময় সাপোর্ট করে আসে, তারা এই সুবিধাটা আসলে নিয়েছে। আমাদের বলারদের আবার যদি কিছু করা থাকে, আমার মনে হয় আগামীকাল সকাল থেকে ট্রাই করতে হবে। যদি সকালে সেই ময়েশ্চার থাকে, বাংলাদেশ আবার সেই সুবিধা পাবে। এটা টস জয়ের পর যেটা দুই ক্যাপ্টেনই চেয়েছিলেন আসলে ফিল্ডিং করতে, কেন তারা ফিল্ডিং করতে চেয়েছিলেন, নাজমুল হোসেন শান্ত কিন্তু সেটা প্রুভ করেছে প্রথম দুটো সেশন। এবং দিনের শেষ সেশন আমরা দেখেছি আসলে ময়েশ্চার নেই, সানটা উঠেছে, সেখানে কিন্তু ব্যাটারদের জন্য খুব সহজ হয়ে গিয়েছে। আগামীকালকার এক্সপেকটেশনটা কি থাকবে? উইকেটটা কেমন বিহেভ করতে পারে? কন্ডিশন আমার মনে হয় সেমই থাকবে। যদি কোনো প্রকারের মৌসুমি বায়ুর কোনো বড় কোনো গল্প না আসে, তাহলে এটাই থাকবে। আর এটা যদি থাকে তাহলে বাংলাদেশে কালকে সকালে প্রথম দায়িত্ব হবে যে এই পার্টনারশিপটা ভেঙে সোজা ইন্ডিয়া মোটামুটি কালকের মতো অল আউট করে। এটা হচ্ছে প্রথম বাংলাদেশের প্রথম এবং ওয়ান অ্যান্ড ওনলি প্রায়োরিটি থাকা উচিত। আবারও নাজমুল হোসেন শান্ত সেটা প্রমাণ করেছেন যে তার ক্যাপ্টেন্সিটা। তারপরেও ক্যাপ্টেন্সি শেষ দিকে জাদেজা এবং
আশ্বিনের যে বড় একটা পার্টনারশিপ, সেখানে কিন্তু বোলিং নিয়ে আসা বা স্পিন সবকিছু মিলিয়ে তার কোনো ইরোর ছিল কিনা? না, আমার কাছে মনে হলো দ্যাট ওয়াজ গুড। আমাদের বোলারদের চাইতে আসলে অ্যাকর্ডিং টু কন্ডিশন ব্যাটসম্যানরা ভালো করেছে। মানে এখানে এই জায়গায় যার যে বলগুলি চেঞ্জ করে আনা হয়েছে, মানে সবাই হচ্ছে খুবই ভালো বোলার বলতে গেলে। আমাদের বাংলাদেশের যে আমরা লাইন আপ করে গিয়েছি যে এই সময় এটা কাজে লাগাবো, সেরকমই ছিল। মানে এখানে আমার মনে হয় না শান্ত কোনো বড় ভুল করেছেন। নর্মালি যখন একটা ব্যাটসম্যানের হাত খুলে যায়, ব্যাটে যখন বল পাওয়া শুরু করে, তখন তার সামনে আসলে সব মানে বোলারই একরকমের মানে পরাস্ত হয়। আর কি বলে, তো ওইটা হয়েছে। আর আমার কাছে মনে হয় না যে শান্ত দিক থেকে কোনো এরর আছে। আমার কাছে যেটা মনে হয়েছে 144 রানে যখন 6 উইকেট হারিয়ে বিপদে ভারত, তখন তাদের ব্যাটিংটা দেখে যেটা মনে হয়েছে তারা কাউন্টার অ্যাটাক করতে চেয়েছিল, এবং কাউন্টার অ্যাটাক তখনই হয় আপনি জিতবেন নয় হারবেন, এমন মাইন্ডসেট তারা খেলেছিল। যখন 144-6 তখন কিন্তু 200 রানও একটা সংখ্যা ছিল ভারত করতে পারবে কিনা, সেখান থেকে কিন্তু তারা খুবই ভালো পজিশন, এবং চেন্নাই টেস্টে 400 রান করতে পারা মানে সেই লক্ষ্যে কিন্তু তারা যাচ্ছে। সো ক্যাপ্টেন্সি এরর, সেখানে কিন্তু ক্যাপ্টেন্সি এরর যেটা প্রশ্ন চলে আসে সেখানে হচ্ছে যখন খুবই অ্যাটাকিং মোডে চলে গিয়েছিল দুজন ব্যাটসম্যান, সেখানে কিন্তু আরেকটু ডিফেন্সিভ হতে পারতেন নাজমুল হোসেন শান্ত। যদিও নাজমুল শান্তর প্রশংসা করতে হয়, তিনি আসলে সবসময় উইকেটের জন্যই বোলারদের পরিবর্তন করেছেন, বা খুব যে ডিফেন্সিভ ছিলেন তাও না। তিনি রান হয়েছে ঠিক আছে, বাট তিনি উইকেটের জন্য। এবং আপনি যদি খেলার শুরুতে দেখেন, খেলার শুরুতে উনি যে দুই বোলারকে মানে শুরু করলেন, সেটা হচ্ছে হাসান আর হচ্ছে তাসকিন। একজন ইন সুইং করেন, একজন আউট সুইং করেন। মানে সব কিছু হিসাবে ওনার যে প্ল্যানটা ছিল দ্যাট ওয়াজ গুড। এবং ওইটার আমার কাছে মনে হচ্ছে যে সেটা হচ্ছে যে ওই কি বলে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে আমাদের ফল করেছে, মানে পিচের যে কন্ডিশন চেঞ্জ হয়েছে, সেটা বেনিফিটটা মানে কি বলে আশ্বিন এবং রবীন্দ্রনাথ ভারতের ঝুলিতে পুড়েছেন, আমাদের দিকে একটু মাইনাসের চলে গেছে, এটা হতে পারে। সব মিলিয়ে আগামীকাল আবারও যথাসময় খেলা শুরু হবে। আগামীকালকের অর্থাৎ এক্সপেকটেশনটা কি থাকবে, প্রত্যাশাটা কি থাকবে বাংলাদেশের জন্য? বাংলাদেশের প্রত্যাশা হচ্ছে, আমি মনে করি যে বিফোর লাঞ্চ তারপরে তো এটা বেশি হয়ে যাবে। বিফোর লাঞ্চ অলমোস্ট তারা না, যদি এই কন্ডিশন থাকে, এই কন্ডিশন রান করতে পারে 100+, আজকে রেস্ট পাবে দুজনই, কথা হবে কালকে দুজনে খুব উদ্যম নিয়ে নামবে। কিন্তু পিচ কন্ডিশন যদি এটাই থাকে, যদি ময়েশ্চার থাকে কালকে সকালে, বাংলাদেশের বোলার যদি এইখান থেকে শুরু করে, হাসান এবং আমি ব্যাপারে বলবো দুজনের, নাহিদ রানা, এই দুজন যদি কালকে কন্টিনিউ আজকে যে পারফরমেন্স করছে সেরকম লাইন অ্যান্ড লেন্থ ঠিক রেখে যদি বল করতে পারে, আই হোপ দুপুরের মধ্যে অসম্ভব না। এখনো স্কোরটা দেখতে কিন্তু 339 দ্যাটস ওকে, বাট আমি মনে করি যে এইটা করা জরুরি। মানে যদি আপনি ম্যাচের লাগাম টানতে চান, ইউ হ্যাভ টু ডু দিস, আদারওয়াইজ অনেক বড় সংগ্রহ। ওইটা বাংলাদেশের পক্ষে আসলে খুব কঠিন। আমাদের ব্যাটসম্যান যারা আছেন, মানে আমি আসলে বাংলাদেশের ব্যাটিংয়ের উপরে আমার দেশ, আমার দল হলেও আমি বাংলাদেশের ব্যাটিংয়ের উপরে খুব বেশি ভরসা করছি না, বোলারদের উপরে মোটামুটি যে একটা ঠিক একটা লেভেল পর্যন্ত করে। কিন্তু ওই ব্যাটিংয়ের ক্ষেত্রে তো আমাদের একটা বড় ব্যর্থতা, মানে এটা আমাদের প্রাগৈতিহাসিক বলা যায়। তো সেক্ষেত্রে আমাদের অত বড় সংগ্রহের দিকে ইন্ডিয়াকে মানে এগিয়ে যেতে দেওয়াটা ঠিক হবে না। এই জন্য আমি বলছি কালকে দুপুরের মধ্যে ইন্ডিয়াকে মোটামুটি করতে হবে, মানে অল আউট করতে হবে। পাকিস্তানকে হারিয়ে অর্থাৎ হোয়াইট ওয়াশ করে ভারতের বিপক্ষে যে শুরুটা চেয়েছিল টিম বাংলাদেশ, সেই শুরুটা পেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেনি। তবে বাংলাদেশের জন্য এখনও সব কিছু শেষ হয়ে যায়নি। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শুরু হবে যথাসময়। সেখানে বাংলাদেশের প্রত্যাশা থাকবে যত দ্রুত সম্ভব তাদের উইকেটগুলো নিয়ে নেওয়া, এবং ব্যাটার এবং বোলারদের কাছেই মূল দায়িত্ব থাকবে। দর্শক, এই ছিল চেন্নাই টেস্টের প্রথম দিন শেষে সর্বশেষ। আমি বিদায় নিচ্ছি, বিলাল হোসেন শিমুল, বিডি আর্কাইভ। আমি বিদায় নিচ্ছি, জিয়াউল জিয়া, বার্তা সম্পাদক, বিডি আর্কাইভ।